হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের এইচএসসি ফিজিক্সের ভেক্টর এটার পার্ট 4 এর ক্লাস। সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো যারা এখনো ক্লাসে জয়েন করোনি দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো। আমরা আর অল্প সময়ের মধ্যেই আমাদের আজকের ক্লাসটি শুরু করব। তো আমি একটু দেখে ফেলি যে আসলে আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, তারপর আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। ঠিক আছে কিনা? ওকে, সবকিছু ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক। আমাদের আজকের ক্লাসে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একটু প্রিভিয়াস ক্লাসগুলোর কথা একটু বলে নেই। যারা আজকে প্রথম ক্লাস করছো, প্রিভিয়াস ক্লাসগুলো করোনি, আমাদের অলরেডি পার্ট 3 পর্যন্ত ক্লাস হয়ে গেছে, যেগুলো আমাদের ফেসবুক পেজে আছে, প্লাস আমাদের ইউটিউব চ্যানেলেও হচ্ছে ক্লাসগুলো আপলোড করা হয়েছে, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। এই তিনটা ক্লাসে আমরা আসলে ভেক্টরের লব্ধির মান নির্ণয় এবং কিভাবে ভেক্টরের লব্ধির দিক নির্ণয় করতে হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। যেমন প্রথম দুটি ক্লাসে আমরা দুটি ভেক্টরের জন্য দুটি ভেক্টর যদি ক্রিয়া করে, কোনো একটা বস্তুর উপর যদি ক্রিয়া করে, তাহলে ভেক্টরের লব্ধির মান এবং দিক কি হবে সেটা কিভাবে বের করতে হয় ওই সূত্র নিয়ে আলোচনা করেছি এবং ওই রিলেটেড ম্যাথ করেছি। পার্ট 3 এর ক্লাসে আমরা যদি 2 এর অধিক অর্থাৎ 3টি, 4টি, 5টি বা তার থেকেও বেশি পরিমাণে ভেক্টর যদি কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত হয়, বা এর থেকে বেশি পরিমাণ বল যদি কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত হয়, যেহেতু বল একটা ভেক্টর রাশি, বল নিজে একটা ভেক্টর রাশি, তাহলে 2 এর অধিক বল যদি কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত হয়, তাহলে বিভিন্ন দিক থেকে আসা বলের কারণে বস্তুর লব্ধি আসলে কোন দিকে যাবে, লব্ধির মান কত হবে এবং লব্ধির দিকটা কি হবে, এই রিলেটেড ম্যাথ আমরা গত ক্লাসে করেছি। তো আজকের ক্লাসে আমরা দুটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যার মধ্যে একটি হচ্ছে একক ভেক্টর, কিভাবে একটা ভেক্টর প্রকাশ করতে হয় বা খাতায় আমরা কিভাবে একটা ভেক্টরকে লিখব সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তারপর একক ভেক্টরের সূত্র দেখব, একক ভেক্টরের সূত্র দিয়ে আমরা ম্যাথ করব এবং তারপর আমরা স্কেলার গুণন বা ডট গুণন নিয়ে আলোচনা করব। দুটি ভেক্টর রাশির মধ্যে যদি আমরা ডট গুণন করি তাহলে একটা স্কেলার রাশি পাওয়া যায়, আর এই কারণে এই ডট গুণনটাকে আমরা স্কেলার গুণন বলে থাকি। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে শুরু করি আমাদের ক্লাস। তো চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথম টপিক যেটা, সেটা হচ্ছে একক ভেক্টর রিলেটেড টপিক বা একক ভেক্টর রিলেটেড কথাবার্তা নিয়ে আজকে আমাদের ক্লাসটা শুরু। তো ভাইয়ারা, একক ভেক্টর কি সেটা একটু খেয়াল করো। একক ভেক্টরের মাধ্যমে প্রকাশিত ভেক্টর সমূহের মান, লব্ধি এবং এদের দিকে একক ভেক্টর। তাহলে টপিক দেখে আমরা বুঝতে পারছি আমরা একক ভেক্টরের সাহায্যে কিভাবে ভেক্টরের মান বের করতে হয় সেটা শিখব, কিভাবে ভেক্টরের লব্ধি বের করতে হয় সেটা শিখব, এবং এদের দিকে একক ভেক্টর অর্থাৎ একক ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। তাহলে এই টপিকে আমরা তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা একটু খেয়াল করি আমরা কিভাবে চিনবো যে একটা রাশি দেওয়া হলো বা একটা ফিল্ড দেওয়া হলো, তোমাকে একটা ক্ষেত্র দেওয়া হলো বা একটা সমীকরণ দেওয়া হলো, সমীকরণটা দেখে কিভাবে তুমি চিনবা যে এটা আদতে আমাদের স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, মানে এটা স্কেলার ক্ষেত্র নাকি ভেক্টর ক্ষেত্র। চেনার উপায় হচ্ছে ভাইয়া একক ভেক্টর দেখতে হবে। একক ভেক্টর কাদেরকে বলে? আমরা জানি আমাদের অক্ষ হচ্ছে তিনটা, এক্স, ওয়াই এবং জেড। আমরা এক্স, ওয়াই, জেড অক্ষ আঁকি, এইভাবে আঁকি। এই যে দেখো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই এবং এই যে এদিক বরাবর আমরা জেড অক্ষ আঁকি। যেহেতু বোর্ড একটা 2D ডাইমেনশনাল জিনিস, একটা দ্বিমাত্রিক তল, তাই বোর্ডের মধ্যে আমরা আসলে ত্রিমাত্রিক বিষয়টা ওভাবে বুঝি না, বাট জেড অক্ষ বলতে হচ্ছে কি সামনে বা পেছনে বোঝায়, তাহলে ত্রিমাত্রিক দিক আঁকি। এখন এই এক্স অক্ষ বরাবর যদি এক ঘর করে করে যদি যাও, এই এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা বলি আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর, তাহলে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটাকে আমরা কি বলি? আই ক্যাপ। ভাইয়া, আই এর উপর যে একটা টুপি পড়াইছে এই জন্য এটাকে বলা হয় আই ক্যাপ, আই ক্যাপ ভেক্টর। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটাকে আমরা বলি জে ক্যাপ, এগুলো মুখস্থ রাখবা। আর জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটাকে আমরা বলি কে ক্যাপ। তাহলে মনে করো তোমার তোমার মনে করো লেখা আছে কোথাও 4 আই ক্যাপ। এখন আই ক্যাপ মানে কি জানো? আই ক্যাপ মানে হচ্ছে একক ভেক্টর যার মান 1, মানে এক ঘর। আমরা মানে যখন গ্রাফ পেপারে আঁকি তখন আমরা মানে ঘরগুলা দেখি না, গ্রাফ পেপারের মধ্যে ঘর থাকে, তো 1 ঘর, 2 ঘর, 3 ঘর এরকম যেতে হয়। তাহলে গ্রাফ পেপারে রই এক ঘর সমান আই ক্যাপ, জে ক্যাপ অথবা কে ক্যাপ। তোমাকে যদি কোথাও লেখা থাকে 4 আই ক্যাপ, তাহলে তুমি বুঝবা আই ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর, 4 আই ক্যাপ মানে তুমি এক্স অক্ষ বরাবর 4 ঘর গেছো, ডান দিকে গেছো। যদি লেখা থাকতো -4 আই ক্যাপ, তাহলে তুমি কি বুঝতা? এক্স অক্ষের বিপরীত দিকে কি থাকে? নেগেটিভ এক্স, মাইনাস এক্স অক্ষ। তার মানে তখন আমরা বলতাম যে
এক্স অক্ষের নেগেটিভ দিকে বা মাইনাস এক্স অক্ষ বরাবর 4 ঘর গিয়েছে বা বাম দিকে 4 ঘর গিয়েছে। মনে করো যদি লেখা থাকতো এরকম যে 5 জে ক্যাপ, জে ক্যাপ মানে কি ওয়াই অক্ষ বরাবর যাবে, তার মানে উপরের দিকে যাবে, তাহলে 5 জে ক্যাপ মানে ওয়াই অক্ষ বরাবর সে 5 ঘর গিয়েছে। ধরো লেখা থাকলো 6 কে ক্যাপ, তার মানে কি 6 ঘর গিয়েছে সে জেড অক্ষ বরাবর। তাহলে এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এই জিনিসগুলোকে আমরা একক ভেক্টর বলি, যাদের মান হচ্ছে একক ভেক্টর। এখন ভেক্টর রাশির মান কিভাবে বের করে? মনে করো তুমি আই ক্যাপ, এটা একটা ভেক্টর রাশি, এটার মান বের করতে চাও। ভেক্টর রাশির মান বের করার নিয়ম হচ্ছে এটাকে মডুলাস করতে হয়। ভাই দুই পাশে দুইটা টান দিস, এই জিনিসটাকে আমরা বলি মডুলাস বা নির্ণায়ক, মডুলাস। এবং একটা কথা মনে রাখবা, মডুলাস ইজ অলওয়েজ পজিটিভ। মানে একটা ভেক্টর রাশি তুমি ধরো প্রকাশ করছো -4i দিয়ে, বা এটা মনে করো লিখছো -i কে, বাট এইটা যখন তোমার মডুলাস করে ফেলবা তখন যে আনসারটা আসবে সেটা অলওয়েজ পজিটিভ আনসার আসবে। মানে মডুলাসের ভেতর কোনো একটা ঋণাত্মক মান থাকলেও সেটা আসলে ধনাত্মক মান হয়ে যায়। যেমন ধরো আমি লিখলাম -7, এটাকে মডুলাস করলাম, তাহলে -7 মডুলাস ইকুয়াল টু কত? +7। আবার কথা মনে করো +7 কে মডুলাস করলাম, তাহলে এইটার মানও +7। তার মানে মডুলাস হচ্ছে এমন একটা জিনিস যে সবসময় ধনাত্মক মান বিশিষ্ট হয়। মডুলাস কোনো কিছুকে মডুলাস করার মানে হচ্ছে সে ধনাত্মক হয়ে বের হবে। ইনপুট হিসেবে তুমি ঋণাত্মক বা ধনাত্মক যে মানই দাও, আউটপুট হিসেবে অলওয়েজ তুমি ধনাত্মক বা পজিটিভ মান পাবে। এটা হচ্ছে মডুলাসের নিয়ম। আচ্ছা, এখন মডুলাস আশা করি বুঝতে পারছো, কারণ এগুলো আমাদের লাগবে, একটু পরে লাগবে এই জিনিসগুলো। এখন খেয়াল করো আমরা তাহলে কিভাবে একটা ভেক্টর রাশি চিনব। ভাইয়ারা উপরে দেখো লেখা আছে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ জড়িত ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্র বলে। তার মানে কোথাও আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ তুমি প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছ, দ্যাট মিন্স সেটা হচ্ছে তোমার একটা ভেক্টর রাশি। আবার নিচে লাইনে লেখা আছে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ বর্জিত মানে ছাড়া, মানে কোন একটা সমীকরণ লেখা আছে যেটার মধ্যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ নাই, তখন তুমি বুঝবা এটা একটা স্কেলার রাশি। তাহলে একটা স্কেলার রাশি চেনার উপায় হচ্ছে সেখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ থাকবে না। একটা ভেক্টর রাশি চেনার উপায় হচ্ছে সেখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ থাকবে। চলো আমরা একটু উদাহরণ দেই, তাহলে হচ্ছে জিনিসটা আমাদের জন্য বুঝতে একটু সহজ হবে। যেমন উদাহরণ হিসেবে ধরো আমি লিখলাম 2x² y প্লাস 3xz² প্লাস 4y³ এটা একটা সমীকরণ। আরেকটা সমীকরণ ধরো আমি লিখলাম 2x² y i ক্যাপ প্লাস 3xz² j ক্যাপ প্লাস 4y³ k ক্যাপ। এটাও মনে করো একটা ফাংশন বা সমীকরণ। তারপর ধরো আমি আরেকটা ফাংশন লিখলাম যেটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k। এখন কথা হচ্ছে আমরা কোনটাকে স্কেলার ক্ষেত্র বা স্কেলার রাশি বলবো আর কোনটাকে আমরা ভেক্টর ক্ষেত্র বা ভেক্টর রাশি বলবো। খেয়াল করে দেখো প্রথম যেটা সেটার মধ্যে কি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ আছে? নাই। পরেরটা দেখো তো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ আছে, মানে একক ভেক্টর আছে। পরেরটা তো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ আছে, তার মানে পরের দুইটা ভেক্টর ক্ষেত্র। এইটা একটা ভেক্টর রাশি বা ভেক্টর ক্ষেত্র এবং এইটাও একটা ভেক্টর রাশি বা ভেক্টর ক্ষেত্র। ঠিক আছে, এইটাও একটা ভেক্টর রাশি বা ভেক্টর ক্ষেত্র। বাট উপরে যেটা দেখতে পাচ্ছ যেটা কিনা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ বর্জিত, সেটা কিন্তু একটা স্কেলার রাশি, স্কেলার বা স্কেলার ক্ষেত্র। তো আমরা আশা করি এখন আমরা দেখলে চিনতে পারবো যে কোনটা স্কেলার ফিল্ড আর কোনটা ভেক্টর ফিল্ড। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ থাকলে সেটা হচ্ছে স্কেলার রাশি, আর যদি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ না থাকে, কোনোটাই যদি না থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। ঠিক আছে, আচ্ছা এখন মনে করো আমি লিখলাম এ একটি ভেক্টর। ধরো আমি লিখলাম এ একটি ভেক্টর, তাহলে আমি লিখি যে ধরি এ, এবং ভেক্টরকে কি দিয়ে প্রকাশ করা হয় জানো? ভেক্টরকে উপরে একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এটা দিয়ে প্রকাশ করলে এর উপর ভেক্টর, এই তীর চিহ্নটাকে বলা হয় ভেক্টর। ঠিক আছে, এই যে ডান দিকে একটা তীর চিহ্ন দেওয়া হয়। তাহলে ধরি এ একটি ভেক্টর, তাহলে এর ভেক্টর রূপ কিরকম হবে? এ ভেক্টরের ভেক্টর রূপ কেমন হবে? তাহলে এ ভেক্টরের ভেক্টর রূপটা কেমন হবে? দেখো এ একটা ভেক্টর,
তো একটা ভেক্টরে কোন কোন অক্ষ থাকে ভাইয়া? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তো মনে করো এই যে এক্স অক্ষ বরাবর যে মান সেটাকে লিখলাম এ এক্স, এবং এক্স অক্ষ বরাবর একক ভেক্টর দিতে হবে, যেহেতু এটা একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশিতে কি থাকে? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ থাকে। তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা কি বলি? আই ক্যাপ, প্লাস এ ওয়াই জে ক্যাপ, প্লাস এ জেড কে ক্যাপ। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। এখন এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এ ভেক্টর, এ ভেক্টর সমান এটা লিখলাম। এখন ধরো আমি লিখলাম, যে যদি এ ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ হয়, তাহলে এই দুইটার সমীকরণ যদি তুলনা করো তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি, দেখো ax সমান কত ভাইয়া? ax সমান 3, ax এটা হচ্ছে 3, তারপর ay কত ভাইয়া? 2, az কত ভাইয়া? যদি বলো 4 তাহলে দিব একটা মাইক, কারণ az মানে কি? az হচ্ছে প্লাস, আর এখানে হচ্ছে কি মাইনাস, তার মানে az হচ্ছে -4। তো আশা করি তোমরা এখন একটা জিনিস দেখলে বুঝবা যে কোনটা ax, কোনটা ay, কোনটা az, মানে কোনটা x অক্ষ বরাবর, কোনটা y অক্ষ বরাবর, কোনটা z অক্ষ বরাবর। i ক্যাপের সাথে যে মানটা থাকে সেটা হচ্ছে x অক্ষ বরাবর মান, j ক্যাপের সাথে যে মানটা থাকে সেটা হচ্ছে y অক্ষ বরাবর মান, এবং k ক্যাপের সাথে যে ভেক্টরটা থাকে সেটা হচ্ছে z অক্ষ বরাবর মান। তাহলে এই কথাগুলো তাহলে আমরা একটু লিখে নিই। তাহলে চলো একটু লিখে, আমার কাজ হচ্ছে তোমাদেরকে সহজ করে দেওয়া, যাতে করে হচ্ছে বাসায় তোমরা সহজে পড়তে পারো। তাহলে এই কথাগুলো একটু লিখে রাখো। লেখো আই ক্যাপ হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, জে ক্যাপ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, হ্যাঁ। আর কে ক্যাপ এটা হচ্ছে জেড অক্ষ বরাবর একক ভেক্টর, ঠিক আছে। কে ক্যাপ হচ্ছে জেড অক্ষ বরাবর একক ভেক্টর। এখন দেখো আমি যদি বলি 3i ক্যাপ, তার মানে কি? এক্স অক্ষ বরাবর 3 ঘর ডানে যাবে, একক ভেক্টরের মান কি? 1, তাহলে 3 একে 3, তাহলে 3 ঘর বরাবর 3 ঘর যাবে। 2j ক্যাপ মানে কি? ওয়াই অক্ষ বরাবর 2 ঘর উপরে যাবে। 4k ক্যাপ প্লাসের হলে বলতাম সামনে যাবে, মানে x দিয়ে বোঝাই ডানে বাম, y দিয়ে বোঝাই উপরে নিচে, আর z দিয়ে বোঝাই কি? সামনে পেছনে। তো z এর মান যেহেতু -4, তার মানে পেছনে যাবে। তার মানে এই বস্তুটা বা এই ভেক্টরটা তুমি কোথায় পাবা ভাইয়া? এই ভেক্টরটা পাবা তুমি মূল বিন্দু থেকে, মূল বিন্দু তো 0 0, মূল বিন্দু হচ্ছে 0 0, তাহলে মূল বিন্দু থেকে 3 ঘর ডানে, 2 ঘর উপরে এবং 4 ঘর পেছনে গেলে তুমি এই বিন্দুটা দেখা পাবা। এটা হচ্ছে আমাদের ভেক্টর। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো সবাই। আচ্ছা, এরপর এর সাথে আরো কিছু কথা লিখে রাখো, সেটা হচ্ছে এই ভেক্টরগুলোর মানগত কারণ কি? দেখো মানগত জিনিসগুলো খেয়াল করো। আমাদের এই যে একক ভেক্টরের মান কত? 1, এগুলো মুখস্থ রাখবা, মনে রাখবা। একক ভেক্টরকে মডুলাস করলে মান কত আসে? 1, কারণ একক ভেক্টর নামই কি? একক, অর্থাৎ একক ভেক্টরের মডুলাস করলে মান আসবে কত? 1। এই জন্যই তো আমরা বলতেছি 3 একে 3, 2 একে 2, 4 একে 4 এরকম বলতেছি, তাই না? তাহলে একক ভেক্টরের মান 1। তাহলে এই কথাটা এখানে একটু লিখে দিই যে একক ভেক্টরের মান 1 হয়, ঠিক আছে? একক ভেক্টরের মান 1 হয়। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমরা চলো কিছু ম্যাথ দেখি, হ্যাঁ। তো ম্যাথ দেখি, এই যে দেখো, এই যে আমাদের ম্যাথ। আমরা এখন সরাসরি ম্যাথে ঢুকে যাই। দেখো তো কিভাবে ম্যাথ করবা। বলছে এইটা যে আমাদের এটা কোন কালারটার সাথে যায়? এটা হচ্ছে এই কালারটার সাথে যায়, তাই না? আচ্ছা, এটা দিয়ে দিই, হ্যাঁ। আই ক্যাপটা দেওয়াটা আসলে একটু মুশকিল স্লাইডে, এই জন্য আমি আলাদা দিচ্ছি, ঠিক আছে? তাহলে এ ভেক্টর সমান হচ্ছে 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 7k ক্যাপ। ভি ভেক্টর সমান হচ্ছে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ। আমাকে প্রথম অঙ্কে বের করতে বলছে এ ভেক্টর মডুলাস সমান কত।
দ্বিতীয় অঙ্কে আমাকে বের করতে বলছে বি ভেক্টর মডুলাস সমান কত, তৃতীয় অঙ্কে আমাকে বলছে এদের লব্ধি আর সমান কত। তাহলে এই জিনিসগুলো একটু বুঝি, একটু করার চেষ্টা করি, তাহলে দেখবা একদম আমাদের জন্য ইজি হয়ে গেছে। তাহলে একটু খেয়াল করো, ঝাপসা হয়ে আসতেছে তাই না, জিনিসটা কি একটু ঝাপসা? আচ্ছা এখন ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো বিষয়টা যে আমাদের এ ভেক্টর মডুলাস, তাহলে আমি 1 নাম্বার অঙ্কটা করতেছি, ঠিক আছে? 1 নাম্বার মডুলাস মানে কি? এটা হচ্ছে এ ভেক্টর, এই যে ভেক্টর, ভেক্টর মডুলাস, বি ভেক্টর মডুলাস আর লব্ধি আর। আর মানে কি? আর ভেক্টর মডুলাস। যেমন এ ভেক্টর মডুলাস ইকুয়াল টু কি? এ। তাহলে দেখো এ ভেক্টর মডুলাস, এটাকে তুমি চাইলে এইভাবে এও লিখতে পারো, কোনো ক্ষতি নাই। এখন মনে রাখবা কোন একটা ভেক্টরকে তুমি যদি মান বের করতে চাও তাহলে নিয়ম হচ্ছে রুট করতে হয়। রুট কি বললাম? কোন একটা ভেক্টরে তুমি যদি মান বের করতে চাও তাহলে রুট করতে হবে। তাহলে ইকুয়াল টু এ ইকুয়াল টু রুট, রুট ওভার তিনটা মান, তাই না? এক্স ওয়াই জেড, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা সূত্র, ভাইয়ের সূত্র ওভাবে আলাদাভাবে পড়াই নেই, ডিরেক্ট ম্যাথ করতে করতে সূত্রগুলো আমরা শিখে ফেলবো। তাহলে এক্স এর মান কত? 5, অর্থাৎ 5 স্কোয়ার, প্লাস ওয়াই এর মান কত? 4, 4 স্কোয়ার, প্লাস জেড এর মান কত? প্লাস 7 বললে কিন্তু মাইট দিব, -7, তাহলে -7 হোল স্কোয়ার। যদিও মাইনাস হলেও সমস্যা নাই, স্কোয়ার করার কারণে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে এটার ভ্যালু কত আসতেছে? এটা ভ্যালু কত আসতেছে চলো একটু দেখে ফেলি। এটা ভ্যালু আসবে আমাদের রুট ওভার 90, ঠিক আছে? এটা 25 প্লাস 16 প্লাস 49, তার মানে রুট ওভার 90 হবে আমাদের আনসার। তাহলে রুট ওভার 90 আসতেছে আমাদের আনসার। তো আমরা একটা অঙ্ক করে ফেললাম। পরে 2 নম্বরে দেখো বি ভেক্টর মডুলাস বের করতে বলছে। তাহলে আসো 2 নাম্বার করি। বি ভেক্টর মডুলাস, বি ভেক্টর মডুলাস 2। তো বি ভেক্টর মডুলাস এটা সমান কত বলো তো? এই বি ভেক্টর মডুলাস সমান হচ্ছে বি, আর বি এর মান কত বলো তো? বি হচ্ছে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ, বি এর ভেক্টর রূপ। তাহলে এটাকে কি লিখবা? 2 স্কয়ার প্লাস j ক্যাপ মানে কি? j এর সাথে কি আছে? কিছু নাই, মানে কি 1 আছে, অর্থাৎ -1 হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার। এই যে এটা 3 স্কয়ার। তাহলে হিসাব করলে কত আসে? 4 প্লাস 1 প্লাস 9, দ্যাট মিন্স রুট ওভার 40, ঠিক আছে? আর লাস্টে বলছে লব্ধি আর বের করতে। তো আর মানে কি? আর ভেক্টর মডুলাস, 3 নাম্বার ম্যাথ। 3 নাম্বার ম্যাথে বলছে লব্ধি আর ভেক্টর মডুলাস ইকুয়াল টু আর। আর সমান কত? মনে রাখবা দুটি ভেক্টরের লব্ধি হচ্ছে তাদের যোগফলের সমান। মানে যদি আলফা দেওয়া না থাকে, তাদের মধ্যবর্তী কোণ তো দেওয়া নেই যে তুমি রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা দিয়ে করবা। তার মানে দুটি ভেক্টর লব্ধি হচ্ছে তাদের যোগফলের সমান। তাহলে যোগফল কি? a প্লাস বি, a প্লাস বি। এখন a প্লাস বি মানে কি? রুট ওভার a প্লাস রুট বি। তো আগে একটা কাজ করি, আগে আমি মডুলাস তো আগে বের করা যাবে না, আগে হচ্ছে আমরা একটা কাজ করি, আগে আমরা লব্ধি আর ভেক্টরটা বের করি, তারপর ওটাকে মডুলাস করে দিব। তাহলে লব্ধি আর ভেক্টর সমান কি? a ভেক্টর প্লাস বি ভেক্টর। আগে আর ভেক্টর বের করবো, তারপর ওটাকে মডুলাস করব, ঠিক আছে? না হলে হবে না। তাহলে বা আর ভেক্টর সমান a প্লাস বি। যোগটা একদম বাংলা যোগের মতো, সিম্পল যোগ, ঠিক আছে? যেহেতু তোমরা একদম নতুন এই জন্য আমি সবটা লিখতেছি। দেখো a কত? 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 7k ক্যাপ প্লাস বি ভেক্টর কত? 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে বা আর ভেক্টর যোগটা কিভাবে? এই যে i ক্যাপ এইখানেও আছে i ক্যাপ, তাহলে এই দুইটার মধ্যে যোগ হবে। তাহলে 5 আর 2 কত? 7i ক্যাপ। তারপর দেখো এখানে প্লাসের 4j, এখানে হচ্ছে মাইনাসের j, চারটা থেকে একটা বিয়োগ করলে কত? প্লাসের 3j ক্যাপ। তারপর দেখো এখানে মাইনাসের 7, এখানে প্লাসের 3, এই যে প্লাস প্লাস প্লাসের 3, তাহলে মাইনাসের 7 থেকে প্লাস 3 কত আসে? মাইনাসের 4k। তাহলে আমরা বের করবো সুতরাং মডুলাস, কারণ আমাকে লব্ধি আর বের করতে বলছে। আর ইকুয়াল টু কত? রুট হয়ে যাবে 7 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস 4 স্কয়ার। তার মানে এটা আসবে 7 স্কয়ার মানে 49, 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে 16,
অর্থাৎ √/74। এটা হচ্ছে আমাদের আনসার। তো সিম্পল ম্যাথ, খুবই সিম্পল ম্যাথ, আশা করি সবাই এটা বুঝতে পারছো। তো এটা যদি বুঝে থাকো তাহলে আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। আমরা এখন ভেক্টর বের করতে পারি, ভেক্টরের মডুলাস বের করতে পারি, এবং মানে মডুলাস মানে কি, ভেক্টরের মান বের করতে পারি, এবং লব্ধি ভেক্টর মানে যে দুইটা ভেক্টরের যোগফল, সেটাও কিন্তু আমরা শিখে ফেলছি। তো এইভাবে আমরা ধাপে ধাপে আস্তে আস্তে পুরো ভেক্টর অধ্যায়টাকে শেষ করব। এখন আসলে আমরা দেখি একক ভেক্টর। এখন আশা করি ভেক্টর চিনছো তোমরা, যে ভেক্টর ক্ষেত্র কাকে বলে। ভেক্টর ক্ষেত্র আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দেখলেই এটা ভেক্টর, সহজ হিসাব। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কি? আই ক্যাপ হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, জে ক্যাপ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, কে ক্যাপ হচ্ছে জেড অক্ষ বরাবর একক ভেক্টর, এবং এই একক ভেক্টরগুলোর মান কত? 1। ঠিক আছে, একক ভেক্টরগুলোর মান হচ্ছে 1। এখন এই একক ভেক্টর নির্ণয় করবা কিভাবে? একক ভেক্টরকে ইটা ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। এই যে এইটা, এই জিনিসটাকে আমরা কি বলি? এইটার একটা নাম আছে, এটাকে আমরা বলি ইটা। ইটা বা বাংলায় কি বলে? রস্যই তো আকার, ইটা। ইটা ক্যাপ, একক ভেক্টরকে ইটা ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। ইটা ক্যাপ সমান কি? একক ভেক্টর কিভাবে বের করতে হয়? তুমি যে ভেক্টরটা বের করবা, যে ভেক্টরে একক ভেক্টর বের করবা, তার ভেক্টর রূপ ডিভাইডেড বাই ভেক্টর মানে মডুলাস করলে তুমি একক ভেক্টর পেয়ে যাবে। তো আসো আমরা উদাহরণ হিসেবে আমরা দেখি, আমরা একটা ম্যাথ দেখি। ম্যাথটা দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এ ভেক্টর সমান হচ্ছে আই ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। তাহলে এ এর একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এ এর একক ভেক্টর কত আসবে দেখো। এ এর একক ভেক্টর কিভাবে নির্ণয় করবা খেয়াল করো। এর একক ভেক্টর ইটা ক্যাপ, ইটা ক্যাপ সমান উপরে হচ্ছে এ ভেক্টর আর নিচে হচ্ছে এ ভেক্টর মডুলাস। তো এ ভেক্টর মানে কি? এটা বসাবা, যা আছে তাই বসাবা। তাহলে কি আছে আমাদের? আই ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, একক ভেক্টর। আর নিচে মডুলাস, মডুলাস মানে কি? এটাকে রুট করে দিবা। তাহলে আই ক্যাপের সহগ কত? 1, তার মানে 1 স্কয়ার। জে ক্যাপের সহগ কত? 3, তার মানে 3 স্কয়ার। কে ক্যাপের সহগ কত? -4, তার মানে -4 হোল স্কয়ার। তাহলে এটা সমান আমাদের কত আসবে? আমাদের আসবে আই ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ ডিভাইডেড বাই 1, 3k স্কয়ার করলে 9, 4k স্কয়ার করলে 16। তাহলে এটা যোগ করলে কত আসে ভাই? এটা যোগ করলে আসে আমাদের 26, √26। তো এটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো 1/√26। আর এই যে উপরে জিনিসটা, এটাকে তুমি ব্র্যাকেটে লিখতে পারো। তাহলে একটু ডিজাইন হয় আর কি, সুন্দর। স্যার একটু খুশি হবে, বলবে যে না ছেলেটা বা মেয়েটা পারে। অথবা তোমরা চাইলে মনে করো ওই 1 না লিখে ওই আই ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ ডিভাইডেড বাই √26 লিখে দিলেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আশা করি আমরা একক ভেক্টর বের করা পারবো। ঠিক আছে, একক ভেক্টর বের করা সহজ। আরেকটা ম্যাথ আমি রেখেছি তোমাদের জন্য, যাতে প্র্যাকটিসটা একটু ভালো করে হয়। তো এই ম্যাথটা দেখো। এই ম্যাথে কি বলছে? এই ম্যাথে আমাদেরকে বলছে যে p সমান 2i ক্যাপ 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ করে একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে আমাদের একক ভেক্টর ইটা ক্যাপ সমান কত আসবে? উপরে হবে p ভেক্টর আর নিচে হবে p ভেক্টরের মডুলাস। তাহলে সমান p ভেক্টর মানে কি? 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ, আর নিচে মডুলাস মানে কি? √2 স্কয়ার প্লাস -4 স্কয়ার প্লাস 6 স্কয়ার। তাহলে এটা হিসাব করলে কত আসে দেখো। √ উপরে যা আছে লিখো 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ, আর নিচে 2k স্কয়ার করলে 4, -4k স্কয়ার করলে 16, 6k স্কয়ার করলে 36। তার মানে এটা আসে আমাদের 56, √56। তো এইভাবে লিখতে পারো তোমরা 1/√56, 1/√56 ইন্টু 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ। তো আশা করি একক ভেক্টর সংক্রান্ত যত ধরনের ম্যাথ আছে তোমরা যদি আসে পরীক্ষায় ঠাস ঠাস করে আনসার করে ফেলতে পারবে। তো আমাদের শেষ, আমাদের একক ভেক্টর নিয়ে কথাবার্তা শেষ। আমরা এখন পড়বো ভেক্টরের স্কেলার গুণফল বা ডট গুণফল। আগেই বলিনি ভেক্টরের স্কেলার গুণফল বা ডট গুণফল বলতে কি বুঝো? দুইটা ভেক্টর রাশি, মনে করো এ ভেক্টর একটা ভেক্টর, বি ভেক্টর একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের ডট গুণফল করলে সবসময় একটা স্কেলার রাশি পাওয়া যাবে। তাহলে এই কথাটা আমি একটু লিখে রাখি যে দুটি ভেক্টরের, দুটি ভেক্টর ক্ষেত্রের বা দুটি ভেক্টর রাশির আর কি ডট গুণ করলে স্কেলার রাশি পাওয়া যায়। স্কেলার
রাশি পাওয়া যায়। তার মানে কি, বা স্কেলার ক্ষেত্র পাওয়া যায়। তার মানে হচ্ছে দুইটা ভেক্টর রাশি, দুইটার মধ্যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে, বাট যদি ডট গুণ করো তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ উধাও হয়ে যাবে, এটাই তো। আচ্ছা, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে ভেক্টর, একটা ভেক্টর এবং এখানে লিখলাম আরেকটা ভেক্টর, দুইটা ভেক্টর। এই দুইটা ভেক্টরের মধ্যে যদি তুমি এই যে ডট ডট এইভাবে লিখে, ডট এটাকে বলে ডট গুণ। ডট গুণ করলে তুমি একটা স্কেলার রাশি বা একটা স্কেলার ফিল্ড পাবা। ঠিক আছে, দুইটা ভেক্টর রাশির মধ্যে ডট গুণ করলে তুমি একটা স্কেলার রাশি পাবা। এখন এই ভেক্টর গুণফল বা স্কেলার গুণফল দিয়ে 4 রকমের সূত্র আছে, 4 ভাবে ম্যাথ আসতে পারে। তো এই 4 ভাবে ম্যাথগুলো আমরা একটু দেখি কি কি আসতে পারে। এক হচ্ছে সরাসরি সূত্র, নাম্বার 1 দুইটা ভেক্টরের মধ্যে সরাসরি সূত্র। তাহলে দেখো এক হচ্ছে সরাসরি ফর্মুলা। দেখো এক নাম্বার হচ্ছে, ধরো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এদের ডট গুণ করলে আমরা পাই এ বি কস থিটা। ডট গুণের সূত্র হচ্ছে এ বি কস থিটা। হ্যাঁ, মুখস্থ রেখো। তো এটা কখন আসে আমরা একটু লিখে দিই ব্র্যাকেটে, কোন কেসের ক্ষেত্রে আমরা এটা লিখব। যদি ভেক্টরগুলোর মান দেওয়া থাকে, মান মানে কি, মডুলাস করার পর যেটা পাই আমরা, মনে করো মান দেওয়া থাকলো, বলো যে এ ভেক্টরের মান 10, বি ভেক্টরের মান 15, মান দেওয়া আছে তাহলে, এবং থিটা মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে, থিটা মানে হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ, যেটাকে আমরা আলফা বলি। তাহলে যদি ভেক্টর দ্বয়ের মান এবং মধ্যবর্তী কোণ দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র দিয়ে ডট গুণ করব। যদি ভেক্টর দ্বয়ের মান এবং মধ্যবর্তী কোণ দেয়া থাকে তাহলে আমরা a ডট b ভেক্টরের গুণফল করব, a ডট b ইকুয়াল টু ab cos θ। এখন সবসময় কি a আর b দেয়া থাকবে ভাই? p q দেয়া থাকতে পারে, mn দেয়া থাকতে পারে, xy দেয়া থাকতে পারে। ঠিক আছে, ওভাবে করতে হবে। তারপরে 2 নাম্বার ম্যাথ হচ্ছে, 2 নাম্বার সূত্র হচ্ছে যদি ভেক্টর আকারে দেওয়া থাকে, ভেক্টর রূপে দেওয়া থাকে। 2 নাম্বার হচ্ছে যদি ভেক্টর রূপে দেওয়া থাকে। খেয়াল করো a ডট b, তাহলে এটা একটু ম্যাথ করতে হবে। হ্যাঁ, একটু ম্যাথ করতে হবে। এখানে একটু লিখে রাখি, যদি ভেক্টর রূপে দেওয়া থাকে মানে ax ay az, আবার bx by bz, ওই যে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ আকারে যদি দেওয়া থাকে, যদি ভেক্টর দ্বয়ের ভেক্টর রূপে দেওয়া থাকে, ভেক্টর দ্বয় কে ভেক্টর রূপে দেয়া থাকে, যদি ভেক্টর দ্বয়কে ভেক্টর রূপে দেয়া থাকে তাহলে আমরা কি করব। দেখো, যেমন ধরো এ ভেক্টরটাকে কিভাবে দেয়া থাকবে, ভেক্টর রূপ মানে কি, ax i ক্যাপ, এ ভেক্টর লিখতেছি প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ ডট বি ভেক্টরকে কি লেখা যায়, bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ, ভেক্টর রূপে দেওয়া আছে। এখন আমরা কি করব, i ক্যাপ ডট গুণ করব। তাহলে i ক্যাপ ডট গুণ করলে আমরা আসলে কি লিখতে পারি, দেখো ax i ক্যাপ ডট bx i ক্যাপ একসাথে, আবার ay j ক্যাপ ডট, মানে নর্মাল যে আমরা গুণ করি না ওইরকমই আর কি, মানে এইটার j ক্যাপের সাথে এটার j ক্যাপ গুণ, ডট গুণ by j ক্যাপ প্লাস az k ক্যাপ ডট bz k ক্যাপ। এখানে একটা কথা একটু মনে রাখবা যে দুইটা ভেক্টরের ডট গুণ করলে আসলে কি আসে, আমরা প্রথম সূত্রে দেখছি দুইটা ভেক্টরের ডট গুণ করলে cos θ আসে, এই cos θ। এবং একটা কথা সবসময় তোমরা মনে রাখবা যে এক একটা অক্ষ মানে x অক্ষ y অক্ষ z অক্ষ, যে এরা সবাই সবার সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। মানে x অক্ষ y অক্ষ z অক্ষ আমরা যে আঁকি, এই যে আমরা দেখি না এই যে x অক্ষ y অক্ষ, তাদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। আর z অক্ষ তো এরকম, বাট এই স্টিল নাও y অক্ষের সাথে z অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, x অক্ষের সাথে z অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তার মানে প্রত্যেকটা অক্ষ একজন আরেকজনের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। অর্থাৎ আমাদের এই যে সূত্রের মধ্যে a ডট b সমান যে ab cos θ, এখানে থিটার মান কত, 90 ডিগ্রি। অক্ষর হিসেবে থিটার মান কত, 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো সমান ax bx লিখলাম,
এবং আই আর আই দুইটা ভেক্টরের ডট গুণ না, দুইটা ভেক্টরের ডট গুণ করলে কি পাওয়া যায়? এ বি কস থিটা। তাহলে এই আই ক্যাপ মনে করো এ, এই আই ক্যাপ কি বি, তাহলে এটা সমান, তাহলে আমরা কি লিখতে পারি? এ বি কস থিটা। তাহলে এটা সমান আমরা লিখতে পারি এ বি কস থিটা। কিভাবে লিখবা? এ হচ্ছে আই ক্যাপ মডুলাস মানে মান সহ, আবার বি কি বলতো? এটাও একটা আই ক্যাপ মডুলাস ইন্টু কস থিটা। থিটার মান কত এখানে? 90 ডিগ্রি, এটা মাথায় রেখো, প্লাস তারপর দেখো এ ওয়াই বি ওয়াই, তাহলে কি লিখবা? জে ক্যাপ মডুলাস মানে এ বি কস থিটা, তারপরে প্লাস এ জেড বি জেড কে ক্যাপ মডুলাস কস থিটা। ঠিক আছে, এখন আসল খেলা শুরু হবে। দেখো এখন একটা জিনিস একটু খেয়াল করো, আমরা একটু আগে লিখছিলাম যে একটা ভেক্টরকে মডুলাস করলে, একক ভেক্টরের মডুলাস করলে মান কত আসে? 1। তার মানে আই ক্যাপের মান কত? 1। আই ক্যাপ মডুলাসের মান কত? 1। আই ক্যাপ মডুলাসের মান কত? 1। আবার cos থিটা মানে কি? cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কত হয়? cos থিটা মানে কি? cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের, আচ্ছা সরি একটু ভুল বলছি, আই ক্যাপ দুইটাই তো এক্স অক্ষ বরাবর, মানে আমি বলছি যে প্রত্যেকটা অক্ষ একজন আরেকজনের সাথে কত ডিগ্রি কোণে থাকে? 90 ডিগ্রি কোণে থাকে। বাট আই ক্যাপও এক্স অক্ষ, এই আই ক্যাপও এক্স অক্ষ, তাহলে দুইটাই যদি এক্স অক্ষ বরাবর থাকে তাহলে কি একজন আরেকজনের সমান্তরাল না, মানে একজন আরেকজনের উপরে না, দুইটা যদি একই দিকে থাকে তাহলে মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি এ এক্স বি এক্স, এটা কিন্তু গুণাকারে আছে। এই আই ক্যাপ মানে কত? 1। এই আই ক্যাপ কত? 1। আর এই cos থিটা মানে কি? cos 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি? আশা করি বুঝতে পারছো। দুইটা ভেক্টরই যদি সেম দিক নির্দেশ করে, মানে আই ক্যাপ সেম ভেক্টর যদি হয়, সেম একক ভেক্টর হলে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আর যদি এরকম হইতো যে আই ক্যাপ ডট জে ক্যাপ, কথার কথা এরকম যদি হইতো আই ক্যাপ মডুলাস ডট জে ক্যাপ মডুলাস, তাহলে আই আর জে পরস্পর দুটো ভিন্ন অক্ষ, প্রত্যেকটা অক্ষ মানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এরা সবাই সবার সাথে 90 ডিগ্রি কোণে থাকে, তখন কিন্তু এটা মান আসতো cos 90 ডিগ্রি, থিটা মান আসতো 90 ডিগ্রি। বাট এখানে কি সেম অক্ষ, আই ক্যাপ দুইটাই আই ক্যাপ, তার মানে দুইটাই এক অক্ষ নির্দেশ করছে। একই অক্ষ যদি নির্দেশ করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের 0 ডিগ্রি হয়, সমান্তরাল অক্ষ। তাহলে প্লাস এ ওয়াই বি ওয়াই, জে ক্যাপের মডুলাস কত? 1। জে ক্যাপের মডুলাস কত? 1 cos 0 ডিগ্রি প্লাস এ জেড বি জেড। আমি একটু ডিটেলস করতেছি। কে ক্যাপ কত? মডুলাস করলে 1, কে ক্যাপ মডুলাস করলে 1 cos 0 ডিগ্রি। তাহলে cos 0 মান কত ভাইয়া? 1। তাহলে দেখো ax bx 1 × 1 × 1, তার মানে কত? 1। 1 কে x bx দিয়ে গুণ করলে কত? ax bx। তাহলে পরেরটা কি হবে? ay by প্লাস az bz। তাহলে এখান থেকে একটা সূত্র, এটা একটা সূত্র, কি সূত্র বলেন তো? এই সূত্রটা হচ্ছে যদি ভেক্টরগুলোকে ভেক্টর রূপে দেয়া থাকে, মানে মান দেওয়া নাই, যেমন প্রথম সূত্রটা কি ছিল? a ডট b সমান ab cos থিটা, যখন মান দেওয়া থাকবে মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে। আর এই সূত্রটা কখন ব্যবহার করবা? এই দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণ a ডট b কখন করবা? যখন মান আর মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে না, বরং ভেক্টর রূপে দেওয়া থাকবে, মানে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ আকারে দেওয়া থাকবে, তখন আমাদের সূত্র হবে এইটা। তাহলে আমরা লাস্টে লিখব সুতরাং a ভেক্টর ডট b ভেক্টর সমান ax bx, মানে a এর i ক্যাপ বরাবর যে সহগটা থাকবে, i ক্যাপের সাথে যে সহগটা, সেটার সাথে b এর ক্ষেত্রে i ক্যাপের যে সহগ থাকবে সেটার গুণ, প্লাস ay by প্লাস az bz। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সূত্র। ঠিক আছে, তারপর আসো 3 নাম্বার সূত্র দেখি যে আমাদের স্কেলার গুণন দিয়ে আর কি করা যায়। দেখো স্কেলার গুণন দিয়ে আমরা আর যে কাজটা করতে পারি সেটা হচ্ছে লম্ব ও বিক্ষেপ বের করতে পারি। লম্ব বিক্ষেপ মানে ছায়া পড়া, একজনের উপর আরেকজনের ছায়া পড়া। তো এটা নিয়ে অত ডিটেলস পড়ার কিছু নাই ভাই, জাস্ট ম্যাথ কিভাবে করতে হয় সেটা একটু দেখাই দিচ্ছি। ধরো আমি লিখলাম a ডট b সমান আমরা কি জানি? ab cos থিটা, 1 নাম্বার সূত্রে। এখন ধরো তোমাকে বললো যে a ভেক্টরটা ছায়া b ভেক্টরের উপর পড়ছে, তার মানে এইভাবে লিখলো আর কি, যে ধরো লিখলো যে a ভেক্টরের উপর, বা এইভাবে লিখলো b ভেক্টরের উপর, আমরা এইভাবে লিখি। এখন b ভেক্টরের উপর a ভেক্টরের লম্ব বিক্ষেপ, এটা মনে করো প্রশ্নে দেওয়া আছে, হ্যাঁ প্রশ্নে এইভাবে দেওয়া আছে
যে বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো, এ এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। তো এটা কিভাবে করবো ভাই? এই সূত্রটা থেকেই আসবে। মনে রাখবা যার লম্ব অভিক্ষেপ, যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা, কি বললাম? যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা। তাহলে কার লম্ব অভিক্ষেপ? এর লম্ব অভিক্ষেপ। তাহলে এই কথাটা একটু লিখে রাখি আমি। দেখো যে মনে রাখবে, মনে রাখবে যার লম্ব অভিক্ষেপ, যার উপর না কিন্তু বি এর উপর, বাট কার লম্ব অভিক্ষেপ? এর লম্ব অভিক্ষেপ। তাহলে মনে রাখবে যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা। ঠিক আছে? তাহলে কার লম্ব অভিক্ষেপ ভাইয়া? এর লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা বি এর উপর এর লম্ব অভিক্ষেপ, তাহলে আমরা কি পাই? এই লাইনটা থেকে আমরা পাই, সুতরাং এ cos থিটা, কারণ কি এর লম্ব অভিক্ষেপ, তাহলে এ cos থিটা ইকুয়াল টু, এখন দেখো এটা কিছু এ cos থিটা লিখো, তাহলে আর কি থাকতেছে? এখানে বি থেকে যাচ্ছে, বিটা কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। অর্থাৎ এটা কি হবে? উপরে হবে এ ডট বি আর নিচে হবে বি। এটা হচ্ছে বি এর উপর এর লম্ব অভিক্ষেপ। এবং আরেকটা কথা মনে রাখবা, বি এর উপর, এই যে দেখো তো বি এর উপর মানে বি নিচে, মানে যার উপর, যার উপর সে নিচে বসবে, আর যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা হবে। তাহলে এইভাবে আমি আরেকটা কথা লিখি, তাহলে আবার এটা তো বের করা যায়, এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে দেখো তো কার উপর? এর উপর। তাহলে এ এর উপর, তাহলে আমরা লিখব বি এর লম্ব অভিক্ষেপ, যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা, আর যার উপর সে নিচে, এর উপর, তাহলে এ নিচে, এর উপরে কি হবে? এ ডট বি। তো আশা করি লম্ব অভিক্ষেপের সূত্রটা কিভাবে বের করতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো। যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা, আর যার উপর হবে এর উপর, এই জন্য এ নিচে। ঠিক আছে? ওই যে এখানে আসলে আবার এবি cos থিটা হয়ে যাচ্ছে, এ ডট বি ইকুয়াল টু এবি cos থিটা। আচ্ছা, আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। ঠিক আছে? মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। তো মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে 4 নাম্বার সূত্র। 4 নাম্বার সূত্র হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলতে পারে তোমাকে, কোণ নির্ণয়। তো এইটাও তুমি ওই যে এ ডট বি ইকুয়াল টু এবি cos থিটা দিয়ে করবে, মানে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বললে তোমাকে মান দিয়ে দিবে, মডুলাস দিয়ে দিবে। যেমন আমরা দেখলাম কি এ ডট বি সমান এবি cos থিটা, তো এই মধ্যবর্তী কোণ মানে কি? থিটার মান বের করতে বলবে। তাহলে বা cos থিটা ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই এবি। তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু cos ইনভার্স মানে শিফট cos এ ডট বি বাই এবি। আর এবি মানে কি বলতো? এই এ মানে এ ভেক্টরের মডুলাস, বি মানে বি ভেক্টরের মডুলাস। তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। তাহলে ডট গুণন দিয়ে আমরা এই 4 রকমের জিনিস বের করতে পারি। প্রথম ছিল এ ডট বি, এবং সবকিছু কিন্তু ওই যে ঘুরে ফিরে এ ডট বি ইকুয়াল টু এবি cos থিটা, এইটাই। তাহলে যদি ভেক্টরের মান দেওয়া থাকে আর মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, তাহলে সূত্র হচ্ছে এ ডট বি ইকুয়াল টু এবি cos থিটা। যদি ভেক্টর রূপে দেওয়া থাকে তাহলে সূত্র কি? এ ডট বি ইকুয়াল টু 2 নাম্বারটা এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। যদি লম্ব বিক্ষেপ বের করতে বলে তাহলে যার লম্ব বিক্ষেপ তার cos থিটা, আর যার উপর সে নিচে। তারপর হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র, এটাও এ ডট বি সমান এবি cos থিটা থেকে আসবে। তো আশা করি আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছি। যদি বুঝে থাকি তাহলে চলো এখন একটু ম্যাথ করে ফেলি, ম্যাথ করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে আরো। ঠিক আছে? ম্যাথের উপর আসলে কোনো ওষুধ নেই। দেখো এ ভেক্টর সমান আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, বি ভেক্টর সমান 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। ভেক্টর দ্বয়ের দেখো কি বের করতে বলছে? বের করতে বলছে মধ্যবর্তী কোণ মানে থিটা বের করতে বলছে। তাহলে থিটা বের করতে বলে কোন সূত্র? 4 নাম্বারটা দিয়ে করতে হবে। তাহলে তুমি এটা সরাসরি মুখস্থ না রাখতে পারলে এইভাবেই লিখবা। মধ্যবর্তী কোণ মানে কি? ডট গুণ দিয়ে করতে হবে, এটা সব সময় মাথায় রেখো। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলছে, দুইটা ভেক্টর দিয়ে দিছে এবং মধ্যবর্তী কোণ বের করতে বলছে, তাহলে ডট গুণ করব। তাহলে আমরা জানি দুটি ভেক্টরের ডট গুণ, এখানে এ আর বি দেওয়া আছে, তাহলে এ ডট বি সমান এ বি cos থিটা। বা তাহলে একসাথে লিখে ফেলি এক লাইনে, থিটা ইকুয়াল টু cos ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি। তো এখন একটা কাজ করবা তুমি, সেটা হচ্ছে তুমি আলাদাভাবে চাইলে এ ডট বি আর এবি বের করে নিতে পারো।
তাহলে আমি একটু আলাদাভাবে এ ডট বি আর এ বি বের করে ফেলি, তাইলেই তো হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে এ ডট বি, এ আর বি এর ডট গুণ, আমরা একটু আগে দেখছি 2 নাম্বার সূত্র করার সময়, মানে ডট গুণ ফলে 2 নাম্বার সূত্র করার পর সময় ডট গুণ করলে কি হয়, ওই যে আই ক্যাপ ডট গুণ করলে কত হবে 1, জে ক্যাপ ডট গুণ করলে কত হবে 1, কে ক্যাপ ডট গুণ করলে কত হবে 1। ঠিক আছে, এগুলো ডট গুণ করলে কত আসবে, এগুলো ডট গুণ করলে আসবে 1। আচ্ছা তাহলে দেখো, তাহলে এ ডট বি সমান তাহলে কত আসবে, এ ডট বি সমান আসবে আই ক্যাপের সহগ কত 1, এখানে আই ক্যাপের সহগ কত 2, তাহলে 2 একে 2, আই ক্যাপ কোথায় চলে গেল, ওই যে আই ক্যাপ ডট আই ক্যাপ করলে আই ক্যাপ মডুলাসের মানও 1, আই ক্যাপ মডুলাসের মানও 1, তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান কত 1, তার মানে 1 হয়ে যাচ্ছে সবকিছু। তারপর দেখো 2 জে ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ, তাহলে জে ক্যাপ ডট গুণ করলে কত 1, রইল কত এখানে 2, এখানে মাইনাসের 3, 3 দুগুণে 6, মাইনাসের 6। তারপর দেখো 3 কে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ ডট গুণ করলে হচ্ছে 1, 3 আর 5 গুণ করলে 3 5 আর 15 প্লাসের 15, তাহলে এ ডট বি এর মান হচ্ছে 11, 2 আর 15 যোগ করে 17, 17 থেকে 6 বিয়োগ করলে 11, মানে তুমি এখানে 11 বসাবা। আবার কি বের করতে বলছে, এ সমান কি, এ ভেক্টর মডুলাস, তো এ ভেক্টর মডুলাস মানে কি, রুট করে দিবা। এ ভেক্টর কত, আই ক্যাপ 2 জে ক্যাপ 3 কে ক্যাপ, তাহলে আই ক্যাপ মানে কি 1, 1 স্কয়ার, 2 জে ক্যাপ মানে কি 2 স্কয়ার, 3 কে ক্যাপ মানে কি 3 স্কয়ার, তাহলে সব হিসাব করলে কত আসে √14। আবার বি সমান, বি মানে কি, বি ভেক্টর, বি মানে হচ্ছে বি ভেক্টর মডুলাস, তো বি ভেক্টর মডুলাস মানে কি বলতো, 2 - 3 + 5, তাহলে √2 স্কয়ার প্লাস -3 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তো এটা হিসাব করলে কত আসে, 4 9 25, তার মানে হচ্ছে √38, তাহলে এই মানগুলো হচ্ছে এখন তুমি এখানে বসিয়ে দাও, তাহলে তো হয়ে যাচ্ছে। বা থিটা ইকুয়াল টু cos ইনভার্স এ ডট বি এর মান হচ্ছে 11 আর এ বি এর মান হচ্ছে √14 ইন্টু √38। তো এটা তুমি ক্যালকুলেশন করবা, হ্যাঁ, শিফট কস, তারপর এটা ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করলে তোমার আনসার আসবে 61.52 ডিগ্রি। তার মানে এ এবং বি এই দুইটা ভেক্টর পরস্পর 61.52 ডিগ্রি কোণে অবস্থিত, একজন আরেকজন থেকে 61.52 ডিগ্রি কোণে অবস্থিত। তাহলে খেয়াল করো, আমরা খুব সহজে কিন্তু ডট গুণফল ব্যবহার করে বা ডট গুণন ব্যবহার করে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করে ফেলতে পারতেছি। ঠিক আছে, ভেরি ইজি। তারপর দেখো, আচ্ছা এটার জন্য অনেক জায়গা রাখছিলাম আমি, আচ্ছা সমস্যা নেই। তারপর দেখো এই অঙ্কটা 6i ক্যাপ 2j ক্যাপ 3k ক্যাপ 2i ক্যাপ 4j ক্যাপ 2k ক্যাপ লম্ব অভিক্ষেপ বের করতে বলছে, কার উপর, এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। দেখো এ ভেক্টর এর উপর বি ভেক্টর এর লম্ব অভিক্ষেপ, তাহলে ভাই কার লম্ব অভিক্ষেপ, বি এর লম্ব অভিক্ষেপ, যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা, যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা, আর যার উপর সে নিচে, আর এখানে বলবি কি এ ডট বি। আশা করি বুঝতে পারছো। উল্টাও বলতে পারতো, তাই না, উল্টা বলতে পারতো না, এই যে উল্টাটা বাড়ি কাজ তোমাদের জন্য, সেলফ প্র্যাকটিস। বি এর উপর এর লম্ব অভিক্ষেপ মানে এ cos থিটা বের করতে হবে, এখানে তোমাকে বের করতে হবে এ cos থিটা, বি এর উপর এর লম্ব অভিক্ষেপ মানে এ cos থিটা ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই বি, নিচে বি বসবে। আচ্ছা ওটা তোমরা বাসায় করো, আমি এটা দেখে দিই। তাহলে দেখো বি cos থিটাই বের করবা, এ ডট বি সমান কত, আমি এখানেই করে ফেলি, এ কত 6, বি কত 2, 6 দুগুণে 12। একটা জিনিস তো বুঝে ফেলছো যে ডট গুণে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলো থাকবে না, এগুলো সমান 1 হয়ে যাচ্ছে। জে ক্যাপ কত 2, এখানে জে ক্যাপ কত 4, 4 দুগুণে 8 প্লাসের 8, 3 এখানে কত -2, 3 দুগুণে 6 মাইনাসের 6। আর এ মানে কি, এ ভেক্টর মডুলাস, তার মানে 6 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এটা একটা কিউট আনসার আসবে আমার মনে হয়, দেখি তো। এটা হচ্ছে 12 আর 8 20, 20 থেকে 6 বিয়োগ করলে 14, আর এটা হচ্ছে 6 6 36, 4 মানে 6 কে স্কয়ার করলে 36, 2 কে স্কয়ার করলে 4 40, আর 3 কে স্কয়ার করলে 9 49। হ্যাঁ, তার মানে সমান কত 14/7, আনসার আসবে 2। অনেক কিউট একটা আনসার আসছে, তাই না, সহজ সুন্দর একটা আনসার আসছে। তাহলে এটা হচ্ছে বি এর উপর বি এর লম্ব বিক্ষেপ, আর তোমরা বাসায় করে দেখবা বি এর উপর এর লম্ব বিক্ষেপ, তাহলেই তোমাদের হচ্ছে প্র্যাকটিসটা হয়ে যাবে। তারপর আসো পরের অঙ্ক দেখি।
পরের অঙ্কে বলছে এ ভেক্টর 9i ক্যাপ জে ক্যাপ 6k ক্যাপ বি ভেক্টর 4i ক্যাপ 6j ক্যাপ 5k ক্যাপ দুইটাই বের করতে বলছে। একবার বলছে বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ বের করো, আবার বলছে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ বের করো। তাহলে চলো দুইটা ম্যাথ করি। দুইটা ম্যাথ যেহেতু দাগ দিয়ে নিই মাঝখানে। দেখো প্রথমে বের করব বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ। তাহলে এই পাশে লিখি বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ। তো ভাইয়ারা কার লম্ব অভিক্ষেপ? এর লম্ব অভিক্ষেপ, তার মানে এ cos থিটা। যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা, যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা, এবং যার উপর সে নিচে। যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা এবং যার উপর সে নিচে। তাহলে দেখো এখন বসাই দাও a ডট b সমান কত আসবে? 9 4 4 9 36। যে ক্যাপের শ কত 1, এখানে কত মাইনাসের 6, তাহলে -6 6 একে 6 -6 + 5, তাহলে 5 6 30 মানে -এর 30। আর b ভেক্টর কত? b মানে কি √4 স্কয়ার প্লাস -6 স্কয়ার প্লাস 5 স্কয়ার। এই যে এগুলো সবগুলোর উপর স্কয়ার করে দিছি। এখন একটা জিনিস খেয়াল করো, 36 আর এখানে কত 6 আর 30 মানে কি বিয়োগ 36, অর্থাৎ 36 - 36, এটা 0 আসবে आंसर। আর নিচে কত? এটা আসলে 0 আসবে, তাও একটু করি। 4 4 16 16 মানে 4 কে স্কয়ার করলে 16, 6 কে স্কয়ার করলে 36, তার মানে 52, আর 5 কে স্কয়ার করলে 25, অর্থাৎ 77। তো আমাদের আসবে আসলে 0 √77। তাহলে 0 দিয়ে কোনো কিছুকে ভাগ গুণ করলে কি আসবে? 0 আসবে। এখন ওই অঙ্কটা, ওই পাশের অঙ্কটাও কি আসবে? 0ই আসবে। কিভাবে আসবে দেখো, এর উপর বি এর লম্ব বিক্ষেপ। দেখো কার লম্ব বিক্ষেপ? বি এর। তাহলে এখানে আমরা লিখব এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে কার লম্ব বিক্ষেপ? বি, তাহলে বি cos থিটা, তার উপর এ, তাহলে এ হবে নিচে এ ডট বি। মানে কেন এটা 0 হবে? কারণ এ ডট বি এর মান এই ক্ষেত্রেও 0, এ ডট বি এর মান এই ক্ষেত্রেও 0। ওই করে দেখবা 36 - 6 - 30 হবে। জাস্ট আমি একটু আলাদাভাবে একটু এ বের করে ফেলি। 9 স্কয়ার প্লাস জে ক্যাপ মানে 1 স্কয়ার প্লাস -6k ক্যাপ, তার মানে -6 স্কয়ার। যদি এটা বের করা আসলে কোনো মানে হয় না, কারণ হচ্ছে এটা সমান তো 0ই আসতেছে। তারপর একটু বের করি। হ্যাঁ, তাহলে দেখো এটা হচ্ছে 0, উপরটা হচ্ছে 36 - 36, আর নিচে হচ্ছে আমাদের 81, আর 1 এ 82, 82 আর 36 এ 118 সমান 0ই আসবে। তাহলে এই ক্ষেত্রে আমার দুইটার মানই কত আসতেছে? 0 আসতেছে। ঠিক আছে, তারপর দেখো আমাদের মনে প্রায় শেষের পথে চলে আসছি ম্যাথ করতে করতে। দেখো a ক্যাপ সমান 2j ক্যাপ 3k ক্যাপ। এখানে দেখছো i ক্যাপ নাই। i ক্যাপ নাই মানে কি? x অক্ষ বরাবর যায় নাই জিনিসটা, তার মানে 0, কিছু নাই মানে কি 0। i ক্যাপ নাই মানে কি 0 i ক্যাপ। এখানে দেখো 3i ক্যাপ 4j ক্যাপ 6k ক্যাপ। তাহলে এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, মানে থিটা মানও দেওয়া আছে। আমাকে বের করতে বলছে a ডট b সমান কত, a ডট b সমান কত। তাহলে মধ্যবর্তী কোণও দেওয়া আছে এবং a ডট b বের করতে বলছে। তাহলে সূত্র কি হবে? ab cos থিটা। কেন? মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে a ডট b বের করার সূত্র হচ্ছে ab cos থিটা। এখানে আবার দেখো ax bx ay by az bz দিয়ে কইরো না। কেন? কারণ মধ্যবর্তী কোণ দেওয়া আছে। মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্র কি হবে? মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে আমাদের সূত্র হবে ab cos থিটা। তাহলে a ভেক্টর মডুলাস করে a এর মান আর b ভেক্টর মডুলাস করে b এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখি ম্যাথটা কিভাবে হবে? a ডট b সমান a b cos থিটা। তাহলে এখানে একটু লিখে রাখি, এখানে a সমান আসলে কি? a ভেক্টর মডুলাস মানে কি? রুট করতে হবে 2 3, তাহলে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। আর i ক্যাপ তো 0 স্কয়ার তো লিখতে হবে না, তাহলে এটা কত আসবে? এটা আসবে √13। আর b সমান কি? b সমান হচ্ছে b ভেক্টর মডুলাস 3 4 -1, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস -1 স্কয়ার সমান কত? 9 16 প্লাস 1 √2
26। তাহলে বি সমান কত? √26। তাহলে এই মানগুলো এখন বসাই দেব। তাহলে এ এর মান হচ্ছে √13, বি এর মান হচ্ছে √26, cos থিটার মান 60 ডিগ্রি। তো এটা হিসাব করলে কত আসে দেখো, এটা হিসাব করলে আমাদের আসবে 9.19। এটা হচ্ছে আনসার। এটা ক্যালকুলেটর হিসাব করে ফেলবা, সিম্পল। তো আশা করি বুঝতে পারছো সবাই যে এ ভেক্টর বি ভেক্টর হিসেবে আছে। তথাপি আমরা কিন্তু ওই যে 2 নম্বর যে সূত্রটা ছিল, ওই যে ম্যাথ করে যে আমি ডেরিভেশন করে যে দেখালাম ax bx প্লাস ay by প্লাস az bz, ওইটা করলে কিন্তু এই অঙ্ক হবে না। কেন? ওই যে দেখো মামুর বেটা 60 ডিগ্রি বসে আছে, থিটা দেওয়া থাকলে, মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে ab cos থিটা দিয়ে করতে হবে। তার মানে এই a ভেক্টরটাকে a ভেক্টর মডুলাস করে a এর মান নিয়ে আসতে হবে, b ভেক্টরটাকে b ভেক্টর মডুলাস করে b এর মান নিয়ে আসতে হবে। তারপর এই মানগুলো ab cos থিটাতে বসাতে হবে। তারপর দেখো আর কয়টা ম্যাথ? আচ্ছা, আর লাস্ট ম্যাথ। আজকে ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, হ্যাঁ, লাস্ট ম্যাথ। তাহলে দেখো, এবং আগামীকাল তোমাদের ক্লাস থাকবে। আগামীকাল তোমাদের ক্লাসে আমি তোমাদেরকে ভেক্টর গুণফল নিয়ে পড়াবো। ভেক্টর গুণফল, তারপর সামান্তরিকের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, এগুলো কিভাবে বের করতে হয়। আগামীকাল ক্লাসে মনে খুব সম্ভবত আমরা 3টা টপিক পড়াবো, ঠিক আছে? 3টা টপিক পড়াবো। তো আশা করি আমাদের আগামী মানে আগস্টের প্রথম উইকে আমাদের হচ্ছে এই অধ্যায়টা পুরোপুরি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখা যাক কতটুকু যাওয়া যায়। দেখো এ এর মান 15, বি এর মান 20, স্কেলার গুণফলের মান কত? যে দেখো মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে মান দেওয়া আছে, মধ্যবর্তী কোণ দেওয়া আছে, তার মানে সূত্র কি? a ডট b সমান ab cos থিটা। এটা প্রথম সূত্র। ভেক্টর গুণফল, সরি স্কেলার গুণফল বা ডট গুণফলের প্রথম সূত্র, যে যদি মান দেওয়া থাকে তাহলে এই যে a ভেক্টরের মান মানে কি? a ভেক্টর মডুলাস। আশা করি এটা বুঝতে পারছো। এইটা তারপর আমি একটু লিখে দিই। দেখো এখানে a ভেক্টরের মান মানে কি? a ভেক্টর মডুলাস সমান কি? a এর মান কত? 15 একক দিয়ে দেওয়া আছে। আবার b ভেক্টরের মান মানে b ভেক্টর মডুলাস মানে কি? b সমান কত? 20 একক দেওয়া আছে। আর থিটার মান 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এগুলো বসাই দিলেই তো হয়ে যাচ্ছে 15 × 20 × cos 60। হ্যাঁ, cos 60 এর মান কত? হাফ, অর্থাৎ 15 × 20 × হাফ। তো হাফকে 20 দিয়ে কাটলে 10, আনসার আসবে 150 একক। ঠিক আছে, একক লিখলেও হয় আর না লিখলেও চলে, এটা সমস্যা নেই। একক লিখলেও হবে অথবা না লিখলেও চলে, এটা আসলে কোনো ফ্যাক্ট না। তো আমাদের থ্যাংক ইউ দিয়ে দিলাম। আজকের ক্লাসটা আসলে এতটুকুই। তো আজকের ক্লাসটা তোমরা সবাই হচ্ছে আজকে যারা করেছো তারা তো করেছোই, প্লাস হচ্ছে যারা লাইভে ক্লাস করতে পারোনি তারা হচ্ছে আগামীকালকে ক্লাসটা ইনশাল্লাহ আমাদের ইউটিউবে আপলোড করে দেওয়া হবে, সেখান থেকে হচ্ছে তোমরা ক্লাসটা করে নিবে। তো আগামীকালকেও ইনশাল্লাহ আমরা ঠিক 9:30-এই উপস্থিত হওয়ার চেষ্টা করব আমি। তো 9:30-এ আগামীকাল হচ্ছে আমরা আমাদের পরবর্তী আরো 3টা টপিক, যেখানে আমাদের ভেক্টরের মানে ভেক্টর গুণফল, তারপর হচ্ছে আমাদের কিভাবে আমরা সামান্তরিক, রম্বস এবং ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এবং ফাইনালি আমরা হচ্ছে আমাদের আরেকটা সূত্র আছে, যেটা হচ্ছে আমাদের ত্রিভুজ ত্রয়, 3টা ত্রিভুজ বা সরি ভেক্টর ত্রয়, 3টা ভেক্টর একই সমতলে অবস্থিত কিনা এই সূত্র নিয়ে কথা বলবো। ঠিক আছে, তাহলে আগামীকালকে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।